আচ্ছা একটা সময় তো সবার জীবনেই কিন্তু আসে, ভালোবাসাটা তো আসে, এটা আসলে ডিনাই করার মতো বিষয় না। মানে আমি যদি এখন বলি যে না আমি কখনোই প্রেম করিনি, কি বললে? ইফতারা তিথি। ইগনোর। এটা হচ্ছে এই ধরনের সিচুয়েশনের সবচেয়ে বড় ওষুধ আমার কাছে। তিথি নাটক ইফতারা তিথি, নতুন নাটক ইফতারা তিথির পরিচয়, ইফতারা তিথির জীবন কাহিনী এবং সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়ে ইফতারা তিথির জীবন বৃত্তান্ত নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। আমরা একজন শিল্পীর অভিনয়ে শিল্পকে শ্রদ্ধা করি, কিন্তু তার অন্তরালে যদি কেউ নিজের চরিত্রকে ধরে রাখতে না পারে তার জন্যে তাকে অবশ্যই আমরা ঘৃণা করব। কিন্তু না জেনে শুধু ইউটিউব, ফেসবুক, টুইটারে ভাইরাল কিছু ভিডিও এবং ছবি লেখা দেখে কারো সমালোচনা করা উচিত নয় বন্ধুরা। আসসালামু আলাইকুম, আমি মুক্তাল হোসেন মুক্তি, কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং মুক্তিযোদ্ধা। আপনাদের জন্য নিয়মিত আমি বিশেষ করে বিশেষ বিশেষ ব্যক্তিদের জীবন কাহিনী নিয়ে হাজির হই। ইফতারা তিথি, তিথিকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশের বিনোদন অঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুটোর সাথেই আসলে মিশতে হয়, এরপরে আমাকে বাছাই করতে হয় আমি কোন রাস্তাটায় হাঁটবো। তো আমার ওটাকে আমি হ্যারাসমেন্ট হিসেবে নেই। গত 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার রহস্যজনক অন্তর্ধানের পর এই বিতর্কের সূত্রপাত হয়। তিথি অপরাধী কি নিরপরাধ সেই ফয়সালা আদালত করবে, কিন্তু এই মুহূর্তে সে যে টক অব দ্য কান্ট্রি, সেই সুযোগে তার বায়োগ্রাফি বা জীবন বৃত্তান্ত তুলে ধরা আমার চ্যানেলের মূল প্রতিপাদ্য বিষয় বন্ধুরা। ইকরা এবং আলভি রহস্যের কেন্দ্রবিন্দুতে যেহেতু এই তিথি, তাই এই প্রতিবেদন করতে মন চাইল। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি বা প্রোনাউন্সিয়েশন মিস্টেক ক্ষমা করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। রহস্যের জালে অভিনেত্রী তিথি ও এক ট্রাজিক পরিণতি। কে এই অভিনেত্রী তিথি? অভিনয় জগতের চাকচিক্যের আড়ালে তিথি একজন উঠতি মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। তবে সাধারণ কেরিয়ারের চেয়ে তিনি বেশি আলোচনায় এসেছেন তার রহস্যময় জীবনধারা এবং প্রভাবশালী মহলের সাথে তার সখ্যের কারণে। বর্তমানে তিনি ইকরা ও আলভি পারিবারিক জীবনে ঘটে যাওয়া মারাত্মক দুঃখজনক দুর্ঘটনার মূল সন্দেহভাজন হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় রয়েছেন তিথি। ইকরার রহস্যময় অন্তর্ধান এবং আলভির সাথে ঘটে যাওয়া অমানবিক ঘটনার প্রতিটি সুতো যেন তিথির দিকে ইঙ্গিত করছে। অভিযোগ রয়েছে তিথি কেবল একজন অভিনেত্রী নন, বরং পর্দার আড়ালে এক শক্তিশালী সিন্ডিকেটের অংশ। ইকরার অন্তর্ধানের পেছনে যে মানসিক চাপ ও ব্ল্যাকমেইল কাজ করেছে তার অন্যতম কারিগর হিসেবে তিথির নাম উঠে এসেছে। দাগী এবং অপরাধীর তকমা। এই মুহূর্তে তিথি কোনো গ্ল্যামার গার্ল নন, বরং জনগণের চোখে তিনি একজন পলাতক এবং অভিযুক্ত অপরাধী। একজন ক্রিয়েটর হিসেবে আমরা কোনো রায় দিচ্ছি না বন্ধুরা। বাংলাদেশের প্রচলিত আইন এবং সম্মানিত আদালতে নির্ধারণ করবে তিথির অপরাধের মাত্রা কতটুকু। তবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের ক্ষোভ বলছে, অভিনয়ের আড়ালে এমন অন্ধকার জগৎ আর মেনে নেওয়া যায় না। বিচক্ষণ সিদ্ধান্ত, তথ্যের উন্মোচন। আমরা কেবল সেই তথ্যগুলোই তুলে ধরছি যা তদন্তের খাতিরে সামনে এসেছে। তিথি কি আসলেই কোনো বিশাল ষড়যন্ত্রের শিকার, নাকি তিনি এই পুরো নাটকের মূল পরিচালক? উত্তর মিলবে সময়ের সাথে। তবে বন্ধুরা, তিথির অতীত খুঁজে দেখলে কিছু ঘোলাটে পরিস্থিতি এবং কিছু ঘোলাটে তথ্য পাওয়া যায়। যেমন তিথি বিয়ে করেছিল 2 সন্তানের পিতাকে এবং সেখানেও ডিভোর্স হয়েছে। তো কাজেই একজন তালাকপ্রাপ্তা মহিলা অভিনয় জগতে যে তার যৌন চাহিদা, তার মনের চাহিদা সে কিভাবে মিটাচ্ছে নায়কদের সাথে, এই নিয়েও গুঞ্জন রয়েছে এবং রয়েছে নানাবিধ রকমারি ভাইরাল সংবাদ। অভিনেত্রী তিথি অভিনয়ের আড়ালে ভয়ঙ্কর এক রহস্য। ইকরা এবং আলভির জীবনের সর্বনাশের মূলে কি তিথি? কিন্তু কখনো কখনো সেই মায়া যে এমন বিষাদে রূপ নেবে তা হয়তো কেউ ভাবেনি।
দর্শক, এই মুহূর্তে দেশের বিনোদন জগতের সবচেয়ে আলোচিত এবং শোকাবহ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পর্দার প্রেম আর বাস্তবের সন্দেহের বলি হলেন জনপ্রিয় অভিনেতা আলভির স্ত্রী ইকরা। ইন্ডাস্ট্রিতে গত কয়েকদিন ধরে নায়িকা তিথির সাথে নায়ক আলভির সম্পর্কের গুঞ্জন ডালপালা মেলছিল। সেই গুঞ্জনের আগুনের জন্য গতকাল ঘি ঢেলে দিলেন স্বয়ং আলভি। তিথি বিয়ে করেছিলেন 2021 সালের 25শে ফেব্রুয়ারি সাহিল রনিকে। সিনেমা অটোগ্রাফার সাহিল রনির সাথে জীবন ফ্রেমে বাধা পড়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী ইফফাতারা তিথি। দীপ্ত টেলিভিশনের মান অভিমান ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। ধারাবাহিকের বিথি চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে বেশ জায়গা করে নিয়েছিলেন তিথি। বিয়ের পর রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেছেন তিথি। তার সূত্র ধরে অভিনেত্রীর সঙ্গে আলাপ জানতে চাইলে ইফফাতারা তিথি বলেন, সাহিল রনির সঙ্গে পরিচয় অনেক আগে থেকেই। কাজের সূত্রে তার সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব। গত কয়েক মাস আগে থেকে বোঝাপড়া শুরু হয়েছে, তারপরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। ইকরা জানান, না জেনে না বুঝে কথা না বলাই উচিত। এতই যেহেতু সময় সবার, তাহলে সবটা পড়েন। ইকরার সাথে আমার কিছু ক্যাজুয়াল কথা এই তো কিছুদিন আগের, এইগুলো আপাতত দিলাম। কিছু বিষয় ক্লিয়ার করার জন্য আরও আছে। আর ফেক বলার অপশন নাই, কারণ কনভারসেশন তো এক্সিস্ট করে। একটা স্ক্রিন রেকর্ডে ভয়েসও আছে। পাবলিক যা তা বলল, যারা ইকরার কণ্ঠ চেনে তারা তো বোঝারই কথা। ভেবেছিলাম এগুলো পাবলিকলি দেব না, প্রশাসনের প্রয়োজন হলে সেখানে দেব সবার সম্মান রক্ষার্থে। কিন্তু আমাকে যেভাবে হ্যারেস করা হচ্ছে আর চুপ থাকা গেল না। অলরেডি কিছু জায়গায় অডিও স্টেটমেন্ট দিয়েছিলাম আমি। আর যারা নিজেরা খুব সাধু সাজবার চেষ্টা করছেন, আপনারা কি জানেন সেটার আমলনামাও আছে, শুধু আমার কাছে না, অনেকের কাছেই আছে। যদি আমার কিছু হয়ে যায় তাহলেও যেন সেটা সামনে আসে। আমার বিশ্বাস অ্যাক্টর ইকুইটি অথবা আরও সংগঠন যা আছে তারা সেগুলো হাতে পেলে সুষ্ঠু বিচার করবে। আর যদি আমাকে মেরে ফেলে, হ্যারেস করে, অনেক মানুষ আছে সেগুলো পাবলিকের সামনে আনার। চাই নাই আপনাদের সামনে আনতে, কি আর করার, নিরুপায় আমি। প্রয়োজন হলে সেই আমলনামাও আপনাদের সামনে আসবে। প্রথমেই বলি পরিবারের কথা। একটা মেয়ে যত যাই হোক, নিজের বাবা মাকে নিয়ে তো মিথ্যা বলবে না। আমি ওনাদের দোষ দিচ্ছি না, কিন্তু ইকরার মনে ওর পরিবার নিয়েও কষ্ট ছিল। ওর ফিল হতো যে ওর পরিবার ওকে নিজের হালে ছেড়ে দিয়েছে। স্পষ্ট লিখেছে যে 2018 সালে একবার ও আলাদা হয়ে গিয়েছিল এবং ওর বাবাকে বলেছিল যে ওকে বিদেশে পাঠিয়ে দিতে, কিন্তু ওনারা সাপোর্ট করে নাই। সেই থেকে ওর মনে একটা ক্ষোভ তাদের নিয়ে, যা থেকে এরপর আর কোনো দিন সে মুখ ফুটে কিছু বলে নাই। এই 2026 সালে এবং তার ওই সময়ের পরিস্থিতির জন্য কিছুটা হলেও দায়ী করেছিল পরিবারকে সে নিজেই। মায়ের ব্যাপারও লিখেছে, স্ক্রিনশটে আপনারা দেখতে পারেন। শি মেনশন দে আর নট স্ট্রং ইনাফ টু বি এ গার্লস প্যারেন্টস। পরিবারের অন্য সদস্য নিয়ে বলেছে যে তারা ওর উপর এক্সপেরিমেন্ট করে নিজেদের সন্তানদের প্রেম মেনে নিয়ে ধামধাম করে বিয়ে দিয়েছে। তাহলে এটাও খুব ভিত্তিহীন যে কেউ কিছুই জানতো না। কারণ যাই হোক, তাদের পরিবারের মেয়ে সাফার করছে বা সংসার করতে চাইছে না, পরিবারের উপর ভরসা বা ডিপেন্ডেন্সি থাকা প্রয়োজন, কিন্তু ওর সেই আস্থাটা ছিল না, সেটা খুবই স্পষ্ট। ওর ছোট বোন এবং বান্ধবী তিশাকে নিয়ে কি লিখেছিল সেটাও আছে স্ক্রিনশটে। তিশার চরিত্র নিয়ে ওর মনে কথা ছিল। আর কাদের কাদের যেন সাপ বলল, কেন বলল আমি তা জানি না, কিন্তু অবাক লাগলো ইকরা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর এই ব্যক্তিগুলোই আবার বড় বড় কথা বলছে। আচ্ছা বলুক, ইমোশনাল জায়গা থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু অন্যের দিকে তাকানোর আগে আর অতীত ঘাটার আগে একটু নিজের অতীতটাও মনে করে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমাকে তিশা মেয়েটার বিষয়ে বলাতে আমি একটু অপ্রস্তুত হই, ভয়ও পাই যে আবার আমাকে ইচ্ছা করে তিশার গল্প শোনাচ্ছে নাকি। আবার মনে হয় শুরু হইল, কারণ অনেক আগে একবার কথা কাটাকাটি হয়েছিল আমাদের। আমিও মনের মধ্যে না রেখে ডিরেক্ট প্রশ্ন করি, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং চাই নাই আর। ও সেটা ক্লিয়ার করে এবং এরপর আবার নর্মাল কথা শুরু হয়ে যায়। কিছু স্ক্রিনশট আছে যেখানে ওর সাংসারিক বিষয় নিয়ে ডিপ্রেশনের জায়গাটা বোঝা যায়, এমন কথাই বলেছে আমার নিকট। যেহেতু আমি সংসার ভাঙতে চেয়েছি এমন কথা উঠে এসেছে, তাহলে একটু দেখেন ওর এই ধরনের কথাগুলো রিপ্লাই আমি কিভাবে দিয়েছি। নিজেরাই দেখেন। ইনফ্যান্ট ওকে কাজ করার জন্য নিজের পায়ের নিচের মাটি শক্ত করার ওর
গ্রুপ নিয়ে অ্যাক্টিভ থাকার জন্য বরাবর ইন্সপায়ার করেছি। আমি ওর এত ক্লোজ কেউ ছিলাম না, ওর হাজবেন্ডের বন্ধু এবং কো আর্টিস্ট ছিলাম। মনে হয়েছিল কাজে ব্যস্ত থাকলে মানসিকভাবে সুস্থ ফিল করবে। যতটুকু নিজের বাউন্ডারি মেনটেন করে বলার বুঝানোর বুঝিয়েছি, কারণ একটাই যে কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না। ও কয়েকবারই আমাকে বলেছে ও ইউএসএ চলে যাবে। আমার রিপ্লাই বারবারই ছিল, বরাবরই ছিল, বললেই হবে, চাইলেই যেতে পারবা না। ইউ লাভ হিম, ইউ আর কুইন, ইউ আর হিজ কুইন। তাহলে আত্মহত্যার জন্য উস্কানি আমি কেমন করে দিব? আর যাই বলেন, এটা বলতে পারেন যে ওকে নিজের জীবন নিয়ে নেওয়ার জন্য উস্কে দিয়েছি। সে তার নিজের জীবন নিজে নিয়েছে। সন্তানটার কথা একটা বার মা হয়ে ভাবলে আজ এই জীবনটা থাকতো। মা হওয়ার পর এটাই তো সবচেয়ে বড় পরিচয়। ওর জীবনের মায়া, সন্তানের মায়া থাকাটা গুরুত্বপূর্ণ ছিল। ওর কষ্ট যা, সাফারিং কে ছোট করছি না, কোনোদিন করব না, কিন্তু ও যে মা এমন একটা ডিসিশনের আগে যদি একটু ভাবতো। একজন ফ্রেন্ড না, ছোট বোন বলেছে আমাকে ওর বাসায় নিয়ে গেছে এইটা বোঝাতে, কথা বলতে, মিটিং করতে যে আমি মিস্ট্রেস আর ও বউ। অথচ ওর বাসায় গিয়েছি একবার, তাও একসাথে পার্লার গিয়েছিলাম। সেখান থেকে বাসায় ফিরে জানাতে বলেছিল। জানানোর পর আমি লিখেছিলাম আড্ডা দিয়ে ভালো লেগেছে। সেও একই কথা বলে। স্ক্রিনশটের কোনো জায়গায় মনে হয়েছে যে আমাদের মধ্যে কোনো কড়াকড়ি সিচুয়েশন চলছে। দেখা হওয়ার আগ মুহূর্তের ভয়েসও আছে। কণ্ঠ বা কথার ধরনে এমন লাগে যে আমাদের মধ্যে কঠিন সিচুয়েশন। ইভেন আমি তো তোমাকে বলতেছি বিয়েটা করো, এতগুলাও মাঝে মাঝে আমার রিপ্লাই দেখেন, বলছি যে তুমি ডিভোর্স দাও, আমি আলভিকে বিয়ে করব। বলছি তোমার জন্য পারতেছি না। নিশ্চয়ই না, উল্টা ওকে বুঝিয়েছি যেভাবে পারিস। তাহলে ওকে আমি কেন আত্মহত্যার মতো এত জঘন্য কাজের জন্য উস্কানি দেব? আরও আছে ক্যাজুয়াল কথা, যেমন ওকে জন্মদিনে গিফট দিয়েছিলাম। ও একটা জিনিস খোঁজ করেছিল আমার কাছে, এরপর সেটা সন্ধান না দিয়ে আমি গিফট করেছিলাম। যখন ও হাজব্যান্ড ও সন্তানের সাথে ট্রিপে মালয়েশিয়া যায়, সেটাও বেশি দিন আগে না, ও আমাকে সেটা ছবি তুলে থ্যাংক ইউ জানায়। সেই ট্রাইপ দিয়ে নিজের ছবি তুলে সেটাও পাঠায়। আমি ওকে জানাই খুব সুন্দর লাগছে। সুন্দরবনে শুটিংয়ে যাওয়ার সময় সেখানেও আলভি ছিল এবং একটা লং আউটডোর ছিল। আপনার মতো স্বামী নামক পুরুষদের কারণে প্রতিদিন হাজারো মেয়ে রেপ হচ্ছে, মারাও যাচ্ছে। ও আমাকে বলে সাবধানে থেকো তোমরা। ও তখন যাচ্ছিল ওর বাবার বাড়িতে, তাই আমি ওকে সাবধানে যেতে বলি। আমাদের অনেক কথাও হয়েছিল। ভূমিকম্পের আতকে অনেকক্ষণ কথা হয়েছিল। এইভাবে কথা চলতে থাকলে আমার কি এটা ভাবাটা স্বাভাবিক না যে শি ইজ ফাইন নাও? আগে যতই সিন ক্রিয়েট করুক বা ভুল বোঝাবুঝি হোক, 31 আগেও নিজেই আমাকে বলে চলো আমরা দুইজন নেপালে যাই, আমরা ভিয়েতনাম যাব একসাথে, যেহেতু আমরা দুইজনই ট্রাভেল করতে পছন্দ করতাম। 16ই ডিসেম্বর ও নিজে থেকে আমার সাথে দেখা করতে চায়। ব্যস্ত থাকার পরেও আমি ওর সাথে দেখা করতে যাই। আলভির কিং প্রোডাকশন অফিসে আলভি ছিল না, টিমের 2-1 ছিল, আর আমি গিয়ে পরে জয়েন করলাম। শুধুমাত্র আমাকে বলেছিল ওর ভাল লাগতেছে না, আসো চিল করি। আমি সেটাকে প্রাধান্য দিয়েছিলাম। একজন ডিরেক্টর নিয়ে আমাদের একটু দুষ্টামি কথাও হয়, কালা জাদু না কি নিয়ে যেন। দেখেন সেই ব্যক্তি নিয়ে ইকরা নিজে কি লিখেছে, ওদের উপর নাকি করেছে। ওই সময় আলভি ইকরা দুজনেরই নিজেদেরকে সেটা থেকে প্রোটেক্ট করতে হয়েছিল। সামনাসামনি এইগুলো নিয়েও আমাদের আরও কথা হয়েছিল। যাই হোক, ইকরা ওর পার্সোনাল কথা অনেকের সাথেই শেয়ার করত। ওর মনে যখন যেটা চলতো, ওর যে ভাবনা, সেগুলো বলতো। যাকে অ্যাপ্রোপ্রিয়েট পেত তাকেই বলতো। আল্লাহ ওকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, ওর এই চিরনিদ্রা শান্তির হোক। আর দূর থেকেই রিজিককে এত দোয়া করুক যাতে রিজিকের জীবনটা সুন্দর হয়। তিথি জানিয়েছিল অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার নিজের জীবন নিজে শেষ করে দেয়া থেকে আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী ফাতারা। তিথির নাম, সামাজিক মাধ্যমে তাকে ঘিরে চলছে নানা ধরনের আলোচনা, সমালোচনা ও ট্রল। ইকরার আত্মহননের অভিযোগে জাহের আলভির স্ত্রীকে, এদিকে এই ঘটনার পর সামাজিক মাধ্যমে তিথির অতীত জীবন নিয়েও নানা দাবি ছড়িয়ে পড়েছে। কেউ অভিযোগ করছেন অন্যের সংসার ভাঙার ইতিহাস রয়েছে তার। এমনকি জাহের
আলভির আগেও তিনি নাকি এক নারীর সংসার ভেঙে তার স্বামীকে বিয়ে করেছিলেন, এমন কথাও প্রচার করা হচ্ছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিথি। তিনি জানান তার সাবেক স্বামী তাকে বিয়ের আগেই ডিভোর্সড ছিলেন, তাই কারো সংসার ভাঙার প্রশ্নই ওঠে না। তিথির দাবি সাবেক স্বামীর 2টি সন্তান ছিল এবং তারা বাবার সঙ্গেই থাকতো। সেই সময় তিনি একই বাসায় তাদের সঙ্গে থেকেছেন এবং তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল খুব ভালো। বিশেষ করে সাবেক স্বামীর মেয়ের সঙ্গে এখনও মাঝে মাঝে যোগাযোগ হয় বলেও জানান তিনি। বন্ধুরা, এই ছিল সাম্প্রতিক বিতর্কিত এবং বহু ঘটনা প্রবাহে সবচেয়ে আলোচিত ভাইরাল অভিনেত্রী, মডেল, সুইট গার্ল, মিষ্টি হাসিনী ইফফাতারা তিথির সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আমি আবারও বলি, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।